আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমরা জানি যে ইতিমধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। তালেবান কি করে আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর পর ক্ষমতা দখল করলো কিংবা আফগান জয় করলো, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি তালেবানের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা আজকে আলোচনার রাখার চেষ্টা করব। যুক্তরাষ্ট্র যখন তাদের সৈন্য নিয়ে ফিরে যেতে শুরু করেছে এবং ন্যাটো বাহিনী যখন তাদের দেশে ফিরে যেতে শুরু করেছে, তখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ জয় করে তালেবান। যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ৩ লক্ষের অধিক যে আফগান সামরিক বাহিনী রয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত, তারা ৭০-৮০ হাজার তালেবান যোদ্ধাকে মোকাবেলা করতে পারবে। কিন্তু যখন বিদেশি সেনারা ফিরে যেতে শুরু করেছে, ঠিক তখনই তালেবানের এই অল্প সংখ্যক যোদ্ধারা আফগান সরকারি বাহিনীকে পরাজিত করে একটির পর একটি প্রদেশ জয় করে। সর্বশেষ কাবুল জয়ের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসে তালেবান। এই তালেবানের সামনে এখন রয়েছে বিভিন্ন রকম চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে দেখেছি যে তালেবান সরকারকে কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশই সমর্থন দেয়নি কিংবা স্বীকৃতি দেয়নি। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের টাকা পর্যন্ত আটকে দিয়েছে, তাদের যে রিজার্ভ সেগুলো আটকে দিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি জাতিসংঘের আহ্বানে বিভিন্ন দাতা গোষ্ঠী তালেবানকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। আবার অনেক দেশ তালেবানকে স্বীকৃতি দেবে না এবং তাদের দেশে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না বলেও ঘোষণা দিয়েছে। তালেবান সরকারকে যারা স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া, তুরস্ক, এরকম বেশ কয়েকটি দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তালেবানকে স্বীকৃতি দেয়নি। এদিকে আশরাফ গনি কাবুল ছেড়ে পালিয়ে যাবার পর, তালেবান সরকার ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে সেখানে খাবারের সংকট দেখা দিয়েছে, বিভিন্ন রকম সংকট দেখা দিয়েছে। একটি সরকার পরিবর্তনের পর অন্য একটি সরকার বসলে সেক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিতে পারে। তবে তালেবান সেই সমস্যাগুলো দূর করার জন্য শক্ত হাতে কাজ করছে। আমরা জানি যে তালেবান নতুন সরকার গঠন করেছে, সেখানে হাসান আখুন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে এবং মোল্লা বারাদাকে উপপ্রধানমন্ত্রী করা হয়েছে এবং বিভিন্ন পদে বসেছে হাক্কানি নেটওয়ার্ক থেকে শুরু করে তালেবানের যে বিভিন্ন গোত্রগুলো বা গোষ্ঠীগুলো রয়েছে, তারা সেই মন্ত্রী পরিষদের ক্ষমতায় বসেছে। আবার আমরা দেখেছি যে তালেবানের মধ্যে নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং সেখানে মোল্লা বারাদারের মতো ব্যক্তিকেও দেখেছি তালেবানের সাথে সম্পর্কের কিছুটা টানাপোড়েন। সব কিছু উতরিয়ে তালেবান আফগানিস্তান একটা ইসলামিক শরিয়া ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ার কাজে হাত দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই তালেবানের সামনে চ্যালেঞ্জ কি রয়েছে? দর্শক, প্রথমে বলতে হয় যে আফগান সরকার দীর্ঘ ২০ বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সহযোগিতায় দেশ পরিচালনা করেছে। কিন্তু তালেবানকে সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত যারা অবস্থান করছে। ইতিমধ্যে চীন তাদেরকে আর্থিক সহায়তা ঘোষণা করেছে, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং কাতার থেকে শুরু করে বেশ কয়েকটি রাষ্ট্র এবং আরব আমিরাতও ইতিমধ্যে আফগানিস্তানে খাদ্য সহায়তা, ওষুধ পাঠিয়েছে। আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রাষ্ট্র সহযোগিতা নিয়ে আসবে এবং মুসলিম রাষ্ট্রগুলো আফগানিস্তানে প্রবেশ করবে খাদ্য, ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম সহযোগিতা নিয়ে। কিন্তু এই খুদে সহযোগিতা দিয়ে কি আফগানিস্তান টিকে থাকবে কিনা, বা মানুষের যে অভাব অনটন বা মানুষের যে প্রয়োজন বা মৌলিক অধিকারগুলো পূরণের যে ব্যবস্থা করতে হবে, সেটা তালেবান পারবে কিনা? তালেবানের সামনে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হলো খাদ্য সংকট মোকাবেলা। এখন এরকম অর্থ সংকটে তালেবান কি করে তার জনগণকে খাবার তুলে দিবে, এটি একটি চ্যালেঞ্জ থাকবে। পাশাপাশি তালেবান সরকারকে যদি পশ্চিমারা সমর্থন না দেয়, স্বীকৃতি না দেয়, সেক্ষেত্রে বড় রকম চ্যালেঞ্জের মুখে পড়বে তালেবান। সেখানে তালেবানকে অবশ্যই পশ্চিমাদের সাথে বিভিন্নভাবে সমঝোতা করতে হবে। তৃতীয় নম্বর হলো যে ভারতের মতো একটি বড় রাষ্ট্র যারা আফগানিস্তানকে দীর্ঘ ২০ বছর পাশ থেকে সহযোগিতা করেছে, কিন্তু তারা তালেবানকে সহযোগিতা করবে না, কারণ তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। যদিও মোদী সরকার ইতিমধ্যে তারা আফগানের পাশে থাকার ঘোষণা দিয়েছে, কিন্তু তারা তালেবানের পাশে থাকবে কিনা, আদৌ তালেবান ভারতকে সমর্থন দিবে কিনা বা ভারতকে পাশে রাখবে কিনা, সেটাও একটা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তালেবানের উচিত হবে ভারতের মতো দেশের সাথেও সম্পর্ক ভালো রাখা। এটুকু বলা যেতে পারে যে তালেবানকে ভারতের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে তার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা তার দেশের খাদ্য সংকট দূর করার জন্য। কেবল পাকিস্তান, ইরান, রাশিয়া, তুরস্ক চাইলেই আফগানকে ঢেলে সাজাতে পারবে না। আফগানের জন্য অনেকগুলো রাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন হবে।
আফগানের পররাষ্ট্রনীতি সেভাবে সাজানো খুব জরুরি। তৃতীয় নম্বর হলো যে ইতিমধ্যে তালেবান ঘোষণা দিয়েছে স্কুল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা একসাথে পড়তে পারবে না, অর্থাৎ সহশিক্ষা বন্ধ করবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আফগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়েছে, সেখানে আমরা দেখেছি ছেলে এবং মেয়েরা যারা ক্লাস করছে তাদের মাঝখানে একটা পর্দা দিয়ে ক্লাস শুরু হয়েছে। মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা সহজ নয়। একটা দেশে বিশ্ববিদ্যালয় গড়তে গেলে, একটা বিশ্ববিদ্যালয় নতুন করে তৈরি করতে গেলে অনেক অবকাঠামোর প্রয়োজন, অনেক বাজেটের প্রয়োজন, অনেক শিক্ষকের প্রয়োজন, অনেক বিষয় প্রয়োজন হবে। তো আফগানের তালেবান সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তারা ছেলে মেয়েদেরকে একসাথে এখন ক্লাস শুরু করেছে, যেহেতু পড়াশোনায় পিছিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য তারা মাঝখানে পর্দা দিয়ে পার্টিশন দিয়ে ক্লাস শুরু করেছে। তালেবান আরও বলেছে তারা মেয়েদের জন্য মেয়ে শিক্ষক রাখবে এবং ছেলেদের জন্য ছেলে শিক্ষক রাখবে। যদিও হুট করে তারা এটা পারবে না, তাদেরকে সময় নিতে হবে, শিক্ষক নিয়োগ দিতে হবে, বিশাল বাজেটের ব্যাপার আছে, লোক নিয়োগের ব্যাপার আছে, জনবল তৈরির ব্যাপার আছে। সেই ক্ষেত্রে তালেবান সম্প্রতি যে কাজটা শুরু করেছে যে মেয়েদেরকে যখন পুরুষ শিক্ষক পড়াবে তখন মেয়েরা একটা পর্দা সামনে থাকবে, অর্থাৎ একটা কাপড় থাকবে, পেছন থেকে শিক্ষক পড়াবে, পর্দার আড়াল থেকে ছাত্রীরা সেই পড়া গ্রহণ করবে। তালেবানের সামনে আরও বড় চ্যালেঞ্জ হলো যে তারা যে সরকারটা গঠন করেছে সেখানে বেশ কিছু গোত্র মিশে একটা সরকার গঠন করেছে। তালেবান যে সরকার গঠন করেছে সেখানে কেবল একটি গোষ্ঠী নয়, সেখানে বিভিন্ন গোষ্ঠী গোত্রগুলো এক হয়ে একটা সরকার গঠন করেছে। এখন কথা হলো যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ এক টেবিলে বসে একটি সরকার গঠন করা খুবই কঠিন। একটা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রত্যেককে সম্মত হতে হবে। যেহেতু বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠীর ব্যক্তিরা তালেবান সরকার গঠন করেছে, সেই ক্ষেত্রে তালেবানের জন্য খুব কঠিন হবে সবাইকে এক টেবিলে বসিয়ে একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি যে মোল্লা বারাদারের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের বিরোধ সৃষ্টি হয়েছে। জানি না কতটুকু সেটা বিরোধ নাকি মিডিয়ার অনেক প্রচার প্রোপাগান্ডা, সেটা এখনও আমরা স্পষ্ট করে বলতে পারবো না। তারপরও সেখানে তালেবানের জন্য বড় চ্যালেঞ্জ হবে সবাইকে খুশি রেখে দেশ পরিচালনা করা। এখন কথা হলো যে সবাইকে খুশি রাখা আসলে খুবই কঠিন। এখানে কঠিন হলো যে প্রত্যেকে খুশি রেখে আসলে কাজ করা খুবই কঠিন। এই চ্যালেঞ্জটা তালেবানকে মোকাবেলা করতে হবে। তালেবানের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বেশ কজন নেতা রয়েছেন যাদেরকে যুক্তরাষ্ট্র কিংবা বড় বড় রাষ্ট্র সন্ত্রাসীর তকমা দিয়ে রেখেছে। তাদেরকে দিয়ে কিভাবে দেশ চালাবে সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবার আসে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা তালেবানের সামনে, সেটি হলো যে তালেবান যুদ্ধের ময়দানে হয়তো সফল হয়েছে, কিন্তু তালেবানকে দেশ পরিচালনায় সফল হওয়ার জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। যেরকম একটি রাষ্ট্র পরিচালনার জন্য সব ক্ষেত্রে লোক লাগবে। আমরা জানি যে সচিব লাগবে সচিবালয় মেনটেনের জন্য। কেবল মন্ত্রীরা সিদ্ধান্ত দিলেই হবে না, সেটা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি লাগবে যারা সে বিষয়ে যোগ্য। এখন অনেক আফগান সরকারের অনুসারীরা যারা আফগান সরকারের সাথে ছিলেন তারা অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। একটি দেশ পরিচালনার জন্য একটি প্রশিক্ষিত সেনাবাহিনী লাগে। ইতিমধ্যে আফগানের বহু সেনাবাহিনী চলে গেছেন, পাইলট চলে গেছেন। তালেবান যদিও তাদেরকে দেশে ফেরাবার চেষ্টা করছেন, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে আবারও আফগানকে গঠনের জন্য, আফগানকে সাজাবার জন্য তাদেরকে ডেকেছেন। এখন এদের মধ্যে কজন আসবেন কজন আসবে না সেটা এখনও পরিষ্কার নয়। কিন্তু আফগানিস্তানকে কেবল কিছু শিক্ষক, ছাত্র বা যুদ্ধবাজ নেতারা পরিচালনা করবেন এটা সম্ভব নয়। তালেবানকে দেশ পরিচালনার জন্য প্রত্যেকটা সেক্টরে তাদের যোগ্য ব্যক্তির প্রয়োজন হবে। এখন তালেবানের কি সেরকম যোগ্য ব্যক্তি আছে কিনা, সব সেক্টরে আছে কিনা, এটি একটি বড় প্রশ্ন। এখন চাইলেই একটা দল সরকার গঠন করতে পারে না, যে কোনো বড় দল চাইলেই সরকার গঠন করতে পারে না, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে যোগ্য ব্যক্তির প্রয়োজন হয়। এখন তালেবান কি আফগান সরকারের সাবেক যোগ্য ব্যক্তিদেরকে, যারা বিমান চালিয়েছেন, পাইলট, যারা বড় বড় প্রকৌশলী আছেন, বিভিন্ন দেশ থেকে যেসব প্রকৌশলীরা আফগানে কাজ করেছেন তারা আবার ফিরবেন কিনা, কিংবা তালেবানের হাতে যথেষ্ট ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সায়েন্টিস্ট, ডাক্তার, এরকম বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছেন কিনা যারা আফগানকে পরিচালনা করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে তালেবানকে এখন বড় রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার পর আফগানে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেখানে বহু আফগান সরকারের সাবেক ব্যক্তিরা, কর্তারা চলে গেছেন। এখন তালেবান তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন কিনা। অল্প সময়ের মধ্যে তালেবান প্রত্যেকটা ক্ষেত্রে তাদের লোকের মাধ্যমে তারা যেভাবে যুদ্ধ করে দেশ জয় করেছেন সেভাবে তারা হাসপাতালগুলোর যথেষ্ট পরিমাণ ডাক্তার নিয়োগ দিতে পারবেন কিনা, তারা সেনাবাহিনীতে প্রশিক্ষিত লোক নিয়োগ দিতে পারবেন কিনা, তারা প্রত্যেকটা জেলা পরিচালনার জন্য যোগ্য প্রশাসক নিয়োগ দিতে পারবেন কিনা,
পুলিশের মধ্যে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিতে পারবেন কিনা, এরকম বহু সেক্টর থাকবে যেগুলো তালেবানকে বড় রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে যদিও তালেবান প্রত্যেকটা ক্ষেত্রে সফলতার প্রমাণ দিয়েছে। আমরা জানি যে এর আগে অর্থাৎ 20 বছর আগে যখন তালেবান সরকারে ছিল, 3টা বিষয়ের মাধ্যমে তালেবান জনগণের কাছে আস্থা পেয়েছে। একটা হলো রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি ছিল না তালেবানের আমলে, যে কারণে আফগানিস্তানের বহু মানুষ তালেবানকে চেয়েছিল এবং তারা যেভাবেই হোক আইন শৃঙ্খলাকে রক্ষা করেছে, তারা মানুষের মধ্যে শান্তি সৃষ্টির জন্য কাজ করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে তালেবান সফলভাবে দেশ পরিচালনা করেছে। কিছু কিছু ক্ষেত্রে তালেবানের ব্যর্থতাও ছিল, সেগুলো আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে এবার তালেবান যেভাবে সরকার গঠন করেছে সেখানে দেখা গেছে যে তালেবানের মধ্যে অনেক যোগ্যতার প্রমাণ পেয়েছি, কূটনীতিতে যোগ্যতার প্রমাণ পেয়েছি এবং তারা যেভাবে সরকার গঠন করেছে সময় নিয়ে ভেবেচিন্তে এবং বিভিন্ন পর্যায়ের বড় বড় রাষ্ট্রের সাথে, মোড়লদের সাথে তারা বৈঠক করেছে, তারা দোহা চুক্তি করেছে, যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে তারা চুক্তি করেছে, তারা চীন, রাশিয়া, চীনের সাথে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। চীন তাদেরকে সহযোগিতা করতে চেয়েছে, রাশিয়া তাদের সহযোগিতা করতে চেয়েছে, তারা পাকিস্তানের মতো প্রতিবেশী একটি দেশকে ম্যানেজ করতে পেরেছে। এক কথা হলো যে তারা এখন তুরস্কের সঙ্গে যেভাবে লিয়াজো করছে, তুরস্ককে কাবুল বিমানবন্দরের দায়িত্ব দেবার চেষ্টা করছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে তালেবান যেভাবে আলোচনার ভিত্তিতে সরকার গঠন করছে তাতে করে বলা যাচ্ছে যে তালেবান হয়তোবা দ্রুত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। তবে বিশ্ব রাজনীতিতে তালেবান এককভাবে ইসলামিক শরিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক বাধার মুখে পড়বে। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম তালেবান সরকার ক্ষমতায় বসার পর আফগানকে নিয়ে নানান রকম তির্যক সংবাদ পরিবেশন করছে। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর নারীদের অধিকার নেই, নারীদের এটা হচ্ছে, নারীদের ওটা হচ্ছে, এরকম নানান রকম মিথ্যা তথ্য আমরা গণমাধ্যমে দেখছি। অর্থাৎ তালেবান সরকার এর আগে যখন ক্ষমতা ছিল তারা সিনেমা, মিউজিক, গান এগুলো বন্ধ করেছে, টিভি বন্ধ করেছে। এবার তারা টিভি বন্ধ করবে না, এবার তারা টেলিভিশনগুলোকে সংস্কার করবে, অর্থাৎ সেখানে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তারা নজরদারি করবে, সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু প্রচার করতে দেবে না বলে তারা ঘোষণা দিয়েছে। তারা আজকের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি ইসলামিক শরিয়া রাষ্ট্র গঠনের যে পথগুলো পাড়ি দিতে হবে সেই পথগুলোর জন্য তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আমরা অনেক কমেন্ট করে ফেলি যে তালেবান এককভাবে সব কিছু করে ফেলবে, এটা আসলে সম্ভব নয়। পৃথিবীর কোনো একটি দেশ এককভাবে চলতে পারে না। প্রত্যেকটা দেশকে অন্য দেশের সহযোগিতা নিয়ে চলতে হয়, খুব হিসেব করে চলতে হবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। ভারতের মতো দেশের সাথে শত্রুতা করেও তাদের জন্য চলা খুব কঠিন হবে, তাদেরকে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, পাকিস্তানের সাথেও বন্ধুত্ব করতে হবে। অর্থাৎ আফগানিস্তানকে নিজের স্বার্থে বন্ধুত্ব, নিজের স্বার্থে শত্রুতা করতে হবে। কোনো দেশকে সন্ত্রাসের জন্য রাষ্ট্রকে ছেড়ে দেওয়া যাবে না, কোনো দেশকে সুযোগের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না। অর্থাৎ আফগান নাগরিককে শান্তিতে রাখতে হলে তালেবানকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা পরবর্তী কোনো প্রোগ্রামে জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে শেষ করছি, আশা করব আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আর সর্বশেষ যে কথাটি বলবো, ওপেন দ্য আইস 3 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা ওপেন দ্য আইসের সাথে থাকলে ওপেন দ্য আইস আরও বহুদূর যাবে এবং আপনাদেরকে আরও সত্য সংবাদ, সত্য তথ্য দেবার চেষ্টা করবে। আমরা আশা করব সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।